এইবার আমরা একটু ইন্টারফেসে যাই। এখানে দেখেন, আমরা একটু বেসিক থেকেই শুরু করি যেহেতু নতুন। তো প্রথম অবস্থা আমরা যেটা দেখতে পাই, এখানে হচ্ছে দুইটা ভিউ থাকে। একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ আর একটা হচ্ছে ডাটা ভিউ। ভেরিয়েবল ভিউ কোনটা আর ডাটা ভিউ কোনটা? ডাটা ভিউতে বেসিক্যালি হচ্ছে ডাটাগুলো দেখা যায়। আমরা যে ডাটাগুলো ইনপুট দেই, এক্সেলে যেরকম ডাটা, এক্সেলে তো ভিজিবল, যে ডাটা ইনপুট দিচ্ছি ভিজিবল। এখানে হচ্ছে ভেরিয়েবল গুলো, ভেরিয়েবল ভিউতে আমরা যে ভেরিয়েবল গুলো তৈরি করি, এক্সেলের ক্ষেত্রে যেরকম হচ্ছে প্রতিটা কলাম তৈরি করি না, এক্সেলের ক্ষেত্রে কলাম আছে বিভিন্ন ধরনের। এক্সেলের প্রতিটা কলামই হচ্ছে, যখন আমাদের এসপিএসএস এ চলে আসে, তখন সেগুলো হচ্ছে ভেরিয়েবল নেম হিসেবে আসে। অর্থাৎ সেটা আমরা বলতে পারি, যেমন এখানে একটা ডাটা সেট আছে। এই ডাটা সেটের মধ্যে যেটা আছে, আমরা যেটা দেখতেছি, কেস, তারপরে হিউম্যান মুড রেসপন্স, ইউরোলজিস্ট, এরকম বিভিন্ন কলাম। এগুলো যখন আমরা এসপিএসএস এ ইম্পোর্ট করি, এগুলো অটোমেটিক্যালি আমাদের দেখা যায় যে এক একটা ভেরিয়েবল হিসেবে চলে আসে। সেটা ভেরিয়েবল ভিউতে গেলে এখানে দেখা যাবে। এখানে হচ্ছে ভেরিয়েবল গুলার নাম দেওয়া যায়। এখন এখানের ক্ষেত্রে এটা ইন্টারফেসের একটা পরিচিতি, যেমন হচ্ছে এখানে আপনার যে ভেরিয়েবলের নামগুলা সেগুলো শো করে। তো ভেরিয়েবলের নামের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, একটা না কয়েকটা কন্ডিশন আছে। যেমন হচ্ছে নামগুলো হতে হবে ইউনিক, একটা নামের সাথে আরেকটা নাম যাতে না মিলে। সেটা, হচ্ছে মানে জানি মানে হ্যাঁ হ্যাঁ, মানে ভেরিয়েবল নাম হ্যাঁ থাকে, তারপর ভেরিয়েবল, কোথায় কি হয়। হ্যাঁ হ্যাঁ, বাট টাইপ টাইপ তারপর হচ্ছে হ্যাঁ টাইপ। এইসবই একটু ঝামেলা, মানে কোথায় স্ট্রিং, কোথায় ক্যারেক্টার, স্ট্রিং, এইটা। স্ট্রিং নর্মালি হচ্ছে দেখা যাবে যে আমরা টেক্সচুয়াল যে ডাটাগুলো থাকে সেগুলোর জন্য আমরা নর্মালি স্ট্রিংটা ইউজ করি। কিন্তু টেক্সচুয়ালকে আমরা যদি নাম্বারে কনভার্ট করি, হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন আমরা লাইকেড স্কেলের সাথে পরিচিত। আপনি কি লাইকেড স্কেল নাম শুনছেন? হ্যাঁ লাইকেড হ্যাঁ। লাইকেড স্কেল স্ট্রংলি এগ্রি মানে 5, এগ্রি মানে 4, নিউট্রাল মানে 3, হুম। এভাবে করে যে লাইকেড স্কেল গুলো হয়। হ্যাঁ, তো হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ। ওগুলার ক্ষেত্রে ওগুলোকে যদি আমরা নাম্বারে কনভার্ট করি, হ্যাঁ, তখন আমাদের দেখা যাবে ওই নাম্বারটাকে নর্মালি, আই মিন স্ট্রিংটাকে তখন নাম্বারে কনভার্ট করতে হয়। ঠিক আছে? তো নাম্বার, নাম্বার বেসিক্যালি হুম। নিউমেরিক্যাল ডাটাগুলোর কথা বলতেছি। এখন কথা হচ্ছে এখানে আরো কিছু আছে, যেমন ডেসিমেল পয়েন্ট। নাম্বারের ক্ষেত্রে আমরা নর্মালি ডেসিমেল পয়েন্ট গুলোকে কনসিডার করি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে লেভেল। লেভেল বেসিক্যালি হচ্ছে অনেক সময় দেখা যায় যে নাম যে কোনো ধরনের নাম দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু লেভেলে যাতে ওইটার অ্যাকচুয়াল নামটা থাকে। যেমন হচ্ছে যদি এইজের জন্য আমি B1 দিয়ে দিই, ভেরিয়েবলের নাম B1, B1 দেখলে বোঝার উপায় নাই যে এটা আসলে কোন ধরনের ভেরিয়েবল, রাইট? কিন্তু আমাদের লেভেলের মধ্যে বেসিক্যালি আমরা ওগুলা লিখে দিব যে ভেরিয়েবলের ইন্ডিকেটর গুলা কি। হুম। সেটা হইতে পারে এই, পুরোটাই লিখে দিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে লিখে দিতে হবে। সবগুলো ভেরিয়েবলের একটা না, আলাদা আলাদা করে নাম থাকা উচিত। সেটা নট লাইক যে B1 B2। নর্মালি দেখা যায় যে বাই ডিফল্ট ভাবে অটোমেটিক্যালি একটা নাম এখানে তৈরি হয় নেমের ক্ষেত্রে, হ্যাঁ। তো ভেরিয়েবল, এই লেভেলের মধ্যে গিয়ে আমরা আসলে ওইটার ইন্ডিকেটর গুলা এখানে লিখে দিই, এবং এইটাই অ্যাকচুয়াল হিসেবে রাখি আর কি ভেরিয়েবলের নাম হিসেবে। কারণ এইখানে অনেক সময় দেখা যায় যে অনেক বড় দেওয়া যায় না, এখানে ইন ডিটেলসে দেওয়া যায়। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে ভ্যালুগুলা সেট করে দেওয়া। তো এখন কথা হচ্ছে এই ভ্যালুস কিভাবে সেট করতে হয় বা কোনটার জন্য হইতে পারে। এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা আছে না? ক্যাটাগরিক্যাল কোনগুলা? আপনি কি ক্যাটাগরিক্যাল বা নিউমেরিক্যাল এটা কি বুঝতেছেন যে ক্যাটাগরিক্যাল ডাটাগুলো হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কোনগুলো হ্যাঁ, এগুলো বলতেছি? বুঝতেছি, ডেটা। ক্যাটাগরিক্যাল বলতে যে হুম আমরা হুম হুম। নর্মালি বলতে পারি মেল ফিমেল, রিলিজিয়ন, হ্যাঁ এইগুলা। আচ্ছা, একটা মিনিট সময় দেন, আমার একটা কল আসছে। এই যে এইগুলার ক্ষেত্রে অনেক সময় ক্যাটাগরি গুলা দিয়ে দিতে হয়, হ্যাঁ। যেমন এখানে একটা ডাটা আছে, এই ডাটার মধ্যে আমরা যেটা দেখতেছি ফার্টিলাইজার দেওয়া আছে আর হাইট দেওয়া আছে মোস্ট প্রবাবলি, ফার্টিলাইজারের নাম দেওয়া। এটা একটা ডাটা সেট। কোনো অন্য আর একটা ডাটা সেট দেখতে পারি। ডাটা তো অনেকগুলো আছে। স্ক্রিন হারায় যেতেছে বারবার। এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছেই মানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন একটা, এটা একটা ভালো একটা ডাটা সেট আছে। যে এখানের মধ্যে যেটা দেওয়া আছে, এই যে দেখেন নেম গুলা এক একটা, এই যে সাইকোলজিক্যাল, এটা মেবি একটা আইটেম হিসেবে কাজ করতেছে যেটার আন্ডারে অনেকগুলো কোশ্চেন।
হ্যাঁ, তারপরে অ্যাট্রাকশন মেবি আরেকটা ক্যারেক্টার বা অ্যাট্রাকটিভনেস, সেটার আন্ডারে বিভিন্ন ধরনের আইটেম গুলো দেওয়া আছে, এগুলো লাইক এর স্কিলে মোস্ট প্রবাবলি দেওয়ার কথা হয়তো। লাইক এর স্কিল আছে। আচ্ছা, এখানে আরেকটু বেসিক পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে, আমরা কি দুই ধরনের সম্পর্কে জানি, এই যে ডেসক্রিপটিভ তারপরে ইনফারেন্সিয়াল, এটা নাম শুনছি কখনো? আমরা যেহেতু একাডেমিক, আপনি হ্যাঁ হয়তো হ্যাঁ হ্যাঁ। একটা একাডেমিক স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছেন, তো মোস্ট প্রবলি এগুলো নিয়ে আপনার জানার কথা, যে হুম ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো এখানের মধ্যে আমরা ডেসক্রিপটিভের মধ্যে যেটা ইউজ করি নর্মালি, ডেসক্রিপ্টিভ ডেসক্রিপ্ট করার জন্য আমরা চলে যাই হচ্ছে অ্যানালাইজ নামে ট্যাবে। সেইখান থেকে আমরা এখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নামে অপশন পাবো। সেইখান থেকে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তারপরে ডেসক্রিপটিভ। এখন ফ্রিকোয়েন্সি কোনগুলোর জন্য কাজ করে? কোয়ালিটেটিভ ডাটা যেগুলো আছে না, যেমন আমরা মেল ফিমেল বলতে পারি, রিলিজনের ক্ষেত্রে বলতে পারি, অথবা ইয়েস নো টাইপের যেগুলো আছে, হ্যাঁ, এই টাইপের যেগুলো আছে, যেগুলোতে আমরা ফ্রিকোয়েন্সি বের করি, নর্মালি কোনো নাম্বার বের করি না, আই মিন কোনো নিউমেরিক ভ্যালু না, ফ্রিকোয়েন্সি টাইপের। ফ্রিকোয়েন্সি তো আমরা জানি গণসংখ্যা, তাই না? সেগুলোর জন্য আমরা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি টাইপের যে টেবিলটা আছে সেখান থেকে গেলে আমরা অ্যানালাইজ নামে অপশন যাব। সেখান থেকে আমরা একটু আবার দেখি, অ্যানালাইজ নামে অপশনে যাব, সেখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিতে চলে যাব। ফ্রিকোয়েন্সিতে গেলে এখন আমার, এটা টোটালি ডিপেন্ড করে আমার প্রয়োজন কোনগুলা। যেমন আমি আমি দেখতে চাচ্ছি জেন্ডারের ক্ষেত্রে কোন মেল কতজন, ফিমেল কতজন, এগুলা কাইন্ড অফ হচ্ছে ফ্রিকোয়েন্সি টাইপের অ্যানালাইসিস। তারপরে যদি এইখানে দেখেন, হাউস হোল্ড মান্থলি ইনকাম নামে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে, এগুলোর ক্ষেত্রে হইতে পারে ফ্রিকোয়েন্সি টাইপের, যে কে কোন কোন ক্যাটাগরিতে কতজন পড়তেছে। তো এটা আমাদের ভেরিয়েবল গুলো এখানে দেওয়ার পর আমরা হচ্ছে চলে যাব স্ট্যাটিস্টিক্স এর মধ্যে। সেইখান থেকে আমরা নর্মালি, যেহেতু এগুলো ক্যাটাগরিক্যাল টাইপের টেক্সট, এগুলোর ক্ষেত্রে কিন্তু মিন মোড মিডিয়ান এগুলোর কোনো প্রয়োজন নাই, রাইট? এগুলোর সাথে এগুলোর কোনো রিলেশন নাই। এগুলা যেহেতু ক্যাটাগরিক্যাল ডাটা অথবা কোয়ালিটেটিভ ডাটা, যেমন জেন্ডার, জেন্ডার মেল ফিমেল এগুলো হইতে পারে, এগুলোর সাথে তো আর মিন মোড মিডিয়ান এগুলোর তেমন কোনো রিলেশনশিপ নাই। তো সেক্ষেত্রে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কোনো কিছু টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমরা চলে যেতে পারি চার্টে। চার্টে গেলে দেখা যাবে যে বাই ডিফল্ট ভাবে বার চার্ট, পাই চার্ট এগুলো দেখাচ্ছে, অথবা যদি নাম্বার থাকে সেটার ক্ষেত্রে হয়তো হিস্টোগ্রাম থাকতে পারে, কিন্তু আমরা এখানে হিস্টোগ্রামটা নর্মালি ইউজ করি না। আমরা বার চার্ট অথবা পাই চার্ট দিতে পারি, এটা হচ্ছে বাই ডিফল্ট ফরম্যাটের মধ্যে আছে। কিন্তু আমরা আলাদাভাবেও হয়তো বার চার্ট, পাই চার্ট সেগুলো তৈরি করতে পারি, সেগুলোতে কোনো সমস্যা নেই। আমরা ধরেন বার চার্ট দিয়ে দিলাম। হুম হ্যাঁ, এখন বার চার্ট, এই চার্টটা আসলে কিসের উপর বেস করে আসবে সেটাও আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি তারপরে পার্সেন্টেজ কিসের উপর বেস করে আসবে। তো আমরা নর্মালি ফ্রিকোয়েন্সি রাখি, ওকে দেই। ফরম্যাটে গেলে এখানে যা আছে তাই থাকতে সমস্যা নেই, এগুলোতে তেমন কোনো প্রবলেম নেই। আর এখানে বুটস্ট্র্যাপের প্রয়োজন নেই। এখানে আরেকটা জিনিস হচ্ছে ক্রিয়েট দ্য এপিএই স্টাইল ফরম্যাট। নর্মালি কিন্তু আমরা যে রিপোর্ট গুলা লিখি ওগুলাতে কিন্তু এপিএই স্টাইল টেবিল লাগে, তাই না? এপিএই স্টাইল দেখছেন? এপিএই হুম। স্টাইল টেবিল কি বলতে পারবেন কোনগুলা? এপিএই স্টাইল টেবিল গুলা, মানে এপি স্টাইল, হ্যাঁ, টেবিলের এপি আবার এপিএই স্টাইল। স্টাইল, এপিএই স্টাইলের ফরম্যাট আছে টেবিল গুলার। যেহেতু আমরা অ্যানালাইসিস নিয়ে কাজ করতেছি পার্টিকুলারলি, তো সেই ক্ষেত্রে হুম আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে টেবিলগুলো তৈরি করতেছি সেগুলো ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলে দেওয়া হয় যে হুম আমরা যাতে এপি স্টাইলটা ফলো করি। এখন কথা হচ্ছে এপি স্টাইল টেবিল আবার কোনগুলা বা কি রকম হয় নর্মালি। হ্যাঁ, তো আমরা যদি এখানে অপশন দেওয়া হুম আছে, এটা মেবি 26-এর, 27-এর থেকে শুরু হয়, এই অপশনটা অনেক জায়গায় থাকে না। আপনার ভার্সনটা যদি আগের হয়, আই মিন 25, 26, যদি এটা থাকে, আই মিন অ্যাভেলেবেল থাকে, তখন দেখা যায় যে এখানে সে অটোমেটিক্যালি দেখায় দেয় যে ক্রিয়েট দ্য এপি স্টাইল টেবিলস। যদি এটা না থাকে হুম তখন দেখা যাবে আমাদেরকে ম্যানুয়ালি ওই এপি স্টাইল টেবিল তৈরি করতে হচ্ছে। আচ্ছা, ধরেন আমি আমার কাছে নাই, এটা আমি টিক দিলাম না, আমি ওকে করে দিলাম। এখন দেখেন এই টেবিলগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এইখানের মধ্যে
আমাদের ইজিলি বোঝা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি কত, পার্সেন্টেজ কত, বেলিট পার্সেন্টেজ এবং কিউমুলেটিভ পার্সেন্টেজ। এটা হচ্ছে এসপিএসএস এর টেবিল ফরম্যাট। টেবিল, ফ্রিকোয়েন্সি টেবিলগুলো এরকম টাইপের হয় আর কি। এখন কথা হচ্ছে এটার মধ্যে একটা ডিসপ্যারিটিস আছে। আপনি কি ধরতে পারছেন যে কোন জায়গায় একটা ভুল আছে? যেমন এখানে দেখেন কিছু মিসিং ডাটা আছে, রাইট? আপনি কি দেখতে হুম। পাচ্ছেন মিসিং ডাটা আছে এখানে কিছু? ওয়েট, মানে আচ্ছা, আপনি তো ভেরিয়েবল ভিউতে আছেন, মানে ডেটা ভিউ তো দেখা যাচ্ছে না। ও, স্ক্রিন দেখা যাচ্ছে না? সরি সরি, স্ক্রিন বারবার না চলে না। যাচ্ছে, দাঁড়ান আমি আমি আউট, আমি অল দিয়ে দিই। এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা। না, এখন দেখা যাচ্ছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আউটপুট গুলা? হুম। ওকে। হ্যাঁ হ্যাঁ, আউটপুট এখন দেখা দেখা যাচ্ছে। আর আহ, এখন এইখানে কি দেখা যাচ্ছে আউটপুট গুলা? যেমন এখানে জেন্ডারের টেবিল গুলো আর হ্যাঁ হ্যাঁ, হচ্ছে দেখা হাউস হোল্ড ইনকামের যে টেবিলটা, এখানের মধ্যে কিছু দেখা যাচ্ছে মিসিং ডাটা আছে। তো এটা কিন্তু কাইন্ড অফ হুম। এক ধরনের ইরর, যেগুলা আমাদেরকে হয় ক্লিন করতে হবে। এক হচ্ছে কিভাবে ক্লিন করা যেতে পারে, যেহেতু মিসিং ডাটা আছে, হয় আমি এরকম হইতে পারে যে কিছু ডাটা দিয়ে ফিল আপ করে দিতে পারি, অথবা মেল ফিমেলের আন্ডারে যে কোনো পোর্শন রাখতে পারি, অথবা ওই ডাটাগুলোকে ডিলিট করে দিতে পারি। যদি ডিলিট করলে কোনো প্রবলেম না হয়, আই মিন আপনার ডাটার যদি এনাফ থাকে। ডাটা দিয়ে হ্যাঁ, এখন মানে কথা হচ্ছে কিছু ডাটা দিয়ে এখন যেটাই করেন হুম অসুবিধা হবে না। সেটা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে এরকম যে ডাটা, কত ডাটা আছে আমার এখানে, প্রায় 404টা ডাটা আছে। তো যথেষ্ট পরিমাণ ডাটা আছে, সেই হুম। কারণে আমি মনে করতে পারি যে আমার মিসিং যে ডাটাগুলো আছে সেগুলো যাতে ডিলিট করে দিতে পারি। এখন কথা হচ্ছে সেটাও হইতে পারে, অথবা ফিল আপও করে দিতে পারি। এখন কথা হচ্ছে এটা কিভাবে করবো। আমরা একটু ডাটা ট্যাবে চলে যাই, আমাদের ডাটাগুলাতে। আমাদের ডাটা কি দেখা যাচ্ছে এখানে? আপনি কি দেখতে পাচ্ছেন আমার ডাটাগুলা? এখন আসছে। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? ডেটা ভিউটা আসছে, হ্যাঁ। হ্যাঁ, ডাটা ভিউতে। আচ্ছা, আমরা এখানে যেটা দেখতেছি যে আমাদের মিসিং ডাটা আছে দুইটার মধ্যেই। একটা হচ্ছে জেন্ডারের মধ্যেও ছিল, আর একটা হচ্ছে ইনকামের মধ্যেও ছিল। তো মোস্ট প্রবাবলি আমরা যদি ইজিলি, এখানে ধরেন 400 আছে, এই জন্য মনে হইতে পারে আপনি টেনে টেনে গিয়েও দেখতে পারেন। বাট আমার অনেক সময় হাজার হাজার ডাটাও থাকতে পারে, 10,000 20,000 ডাটাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে এই যে জেন্ডারের উপরে যে ভেরিয়েবলের নামগুলো দেওয়া আছে না, হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিনটা, হুম। এই নামগুলো এখানে ক্লিক হ্যাঁ করব, হ্যাঁ হ্যাঁ। রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমরা এই যে সর্ট অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং এটাতে ক্লিক করব, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, এগুলো সব। অটোমেটিক্যালি হুম। দেখা যাবে যে এই যে দেখেন এখন কিন্তু উপরে চলে আসছে। তো এই এই যে মিসিংটা দেওয়া আছে, হ্যাঁ, এটা এটা মোস্ট প্রবাবলি যেটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সবারটাই মিসিং, অর্থাৎ কারো কোনো রেসপন্স নাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা আমরা চাইলে পুরোটাই, এই 11টাই বাদ দিয়ে দিতে পারি। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার করে দিতে পারি, অথবা ডিলিট চাপ দিতে পারি। হ্যাঁ, ক্লিয়ার করে দিলে ওকে। কারণ হচ্ছে এখানে কারো হুম, ডাটাই নাই। তাহলে এমন যদি হয় যে হুম। অন্যান্য ডাটাগুলো আছে, বাট আমার শুধু জেন্ডারে অথবা ইনকামের ডাটাতেই তারা মিসিং, বা তারা আনসার করে নাই, এরকম যদি হয়, তাহলে আমরা কি করতে পারি? তাহলে এইভাবে তো তাকে আমি নিয়ে আসতে পারলাম সামনে। এখন আমি চাইলে 5-6টা করে ভাগ ভাগ করে দিতে পারি, 5-6টা ফিমেল, 5-6টা মেল, এরকম টাইপের করতে পারি, সেটা দিয়ে ফিল আপ করতে পারি, চাইলে এরকম করতে পারি। বুঝতে পারছেন ব্যাপারটা? সেটা আন্দাজে আর কি, হ্যাঁ, মানে সেটা আন্দাজে। তাহলে তো মানে অথবা হ্যাঁ। অথবা এরকম হইতে পারে মোস্ট হুম। ম্যাক্সিমাম মানুষ কোন জিনিসটা আনসার দিছে, আমরা স্বাভাবিকভাবে ওইটা দেওয়ার ট্রাই করি। যেহেতু এটা ক্যাটাগরিক্যাল ডাটা, তা আমরা ট্রাই করি যে ম্যাক্সিমাম মানুষ কোন জিনিসটাকে আনসার দিছে। আচ্ছা আচ্ছা। হুম। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন ডেটা ভিউ দেখা যাচ্ছে। ওকে। তা আমরা এভাবে করতে পারি। আর যদি নিউমেরিক্যাল ডাটার ক্ষেত্রে মিসিং হয় তাহলে কি করা যায়? নিউমেরিক্যাল ডাটা বলতে কোনগুলো বলতেছি আমরা, এই যে যেমন এখানে এজ দেওয়া আছে। হ্যাঁ, ধরেন ইন্টেনশনালি আমি কিছু এইচ ব্ল্যাঙ্ক, হাইট। হ্যাঁ কিছু ইন্টারন্যাশনাল ব্ল্যাঙ্ক রাখলাম জাস্ট বোঝার জন্য। এখন যেহেতু এগুলা, এই ডাটাগুলো কিন্তু আমার কাছে নাই, অ্যাভেলেবেল নাই। এখন কথা হচ্ছে এটা ইজিলি ফিল আপ করার জন্য কি করতে পারি আমরা চাইলে? এটা করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে
ফার্স্টে আমাদের এটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা বের করে ফেলতে হবে। ডেসক্রিপটিভ বলতে নিউমেরিক্যাল ডাটা, ডেসক্রিপটিভ বলতে মিন, মোড, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলাকে বোঝায়। হ্যাঁ। আর ক্যাটাগরিক্যাল হুম ডাটার ক্ষেত্রে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো বের করা। তো আমরা হুম প্রথমে যেহেতু এটার মধ্যে মিসিং আছে, আমাদের ওইটাকে ফিল আপ করতে হবে। হয় দুইটা ওয়েতে বললাম, একটা ডিলেট আর একটা হচ্ছে ইনপুট করা। হ্যাঁ, ইনপুট করতে পারি। তো আমরা যেটা করবো আগে হচ্ছে তার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা বের করে ফেলবো, কোনটার জন্য, এজের জন্য, যেহেতু এটা একটা নিউমেরিক্যাল ডাটা আছে। তো এখন আমরা যেটা করতে পারি এই অপশনে গিয়ে, মানে আমরা যদি কিছু নাও চুজ করি, এখানে গিয়ে আমি যদি ডিরেক্টলি ওকে করে দেই, তাহলেও কিন্তু বাই ডিফল্ট ভাবে কিছু অপশন দেখাবে। কিন্তু আমরা চাচ্ছি অপশন থেকে আরো কিছু জিনিস যদি এখানে চাই, যে বাই ডিফল্ট ভাবে কিছু সিলেক্ট করা থাকে, যদি আমরা ভেরিয়েন্স চাই অথবা এই যে স্ট্যান্ডার্ড এরর, মিন, স্কুইনেস, কার্টেসিস এগুলো চাই, তাহলে আমি এগুলো টিক দিয়ে দিতে পারি। অথবা বাই ডিফল্ট যেটা আছে সেটাও থাকুক, কোনো সমস্যা নেই। তো আমরা এটা দিয়ে হচ্ছে এই নিউমেরিক্যাল ভেরিয়েবলের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা পেয়ে যাচ্ছি। এখানে আমরা দেখতেছি যে মিনিমাম এজ হচ্ছে কত, 13, 13 বছর বয়সের একটা ডাটা আছে। আর এটা হচ্ছে 73, হাইস্ট। আর এভারেজ এজ কত, অ্যাভারেজ এজ হচ্ছে মিন স্ট্যাটিস্টিক যেটা, সেটাই তো অ্যাভারেজ এজ, রাইট? হ্যালো। হুম। মিন আর হ্যাঁ স্ট্যান্ডার্ড, হ্যাঁ, বুঝতেছি। অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্সে কিন্তু আমরা মিন বলি নর্মালি, অ্যাভারেজ বলি না। আমরা নর্মালি হ্যাঁ হ্যাঁ। অন্যান্য জায়গায় কিন্তু অ্যাভারেজের সাথে পরিচিত। যেহেতু আপনি হয়তো জানেন যে স্ট্যাটিস্টিক যেহেতু নিয়ে পড়ছেন কাছাকাছি কিছু, তো মিন মানে হচ্ছে হ্যাঁ। অ্যাভারেজটাকেই বোঝাচ্ছে, রাইট? আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি হুম। বোঝাচ্ছে সেটা কি জানেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু বলেন তো শুনি। হ্যাঁ, এগুলো পড়া হয়েছে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টার্মটা পড়েছিলাম। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেসিক্যালি যেটা বলা হয় সেটা হচ্ছে, দেখেন মিন মিন কত আছে। মিন হচ্ছে 27.24। আমার স্ক্রিনটা কি দেখা যায় হুম হুম এখন? হুম। এখন হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। তো এখানে দেখেন 27.24 হচ্ছে আমাদের মিন এজ অথবা অ্যাভারেজ এজ, রাইট? তো আমরা হুম স্ট্যান্ডার্ড হুম। ডেভিয়েশন দেখতে পাচ্ছি কত, 11.358। ইলেভেন। এখন এইটা দ্বারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমরা কি বুঝি? ডেভিয়েশন শব্দের অর্থ মানে তো আমরা মানে বুঝি মিন যে থেকে কত ডিফারেন্স। দূরে কাছে হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ, বোঝায় না? এরকমই এরকমই। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে বোঝায় অন এভারেজ ডিফারেন্সটা কেমন আর কি, যদি এক কথায় বলি। যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে বোঝায় যে আমরা মিন থেকে অন্যান্য ভ্যালুর যে একটা ডিফারেন্স আছে, সেটা অন এভারেজে কেমন। অন্যান্য হুম ভ্যালু বলতে কারো বয়স 70, কারো বয়স 35 হইতে পারে না? হইতে তো পারে। এখন কথা হচ্ছে এই যে একটা এজের সাথে একটা ভ্যালুর একটা ডিফারেন্স আছে না, মিন ভ্যালুর সাথে, সেটাকে আমরা নর্মালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি। হুম ঠিক আছে। তারপরে হুম স্কুইনেস কার্টেসিস, এই জিনিসগুলো আসলে যদি ডাটার নর্মালিটি আমরা চেক করতে চাই, ডাটাগুলো নর্মাল কিনা, হুম। হ্যাঁ, তখন আমরা অ্যাজাম্পশন চেক করি যে অ্যাজাম্পশন গুলো মিট করে কিনা। হ্যাঁ, অ্যাজাম্পশন গুলো মিট করে কিনা, কারণ হুম। হচ্ছে আমরা চাইলেই ডিরেক্টলি কোনো একটা ডাটা দিয়ে অ্যানবা করে ফেলতে পারবো না, টি টেস্ট করে ফেলতে পারবো না। ওয়ান স্যাম্পল টি টেস্ট, টি টেস্টের নাম তো শুনছেন মনে হয়, হাইপোথিসিস টেস্টিং যেগুলো আমরা হ্যাঁ বলি। হ্যাঁ তো আমরা হ্যাঁ, এগুলা শুনেছি। করার আগে দেখা যায় যে আমরা ডাটাগুলোর নর্মালিটি টেস্ট করতে হয়। যদি অ্যাজাম্পশন গুলাতে পাস করে, বিভিন্ন অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশন গুলাতে যদি পাস করে, তাহলে দেখা যাবে যে ওগুলা দিয়ে ওই ধরনের অ্যানালাইসিস করি। আর টি টেস্ট হুম বলি, ওয়ান স্যাম্পল বলি, তারপরে অ্যানোভা বলি, এগুলো কিন্তু প্যারামেট্রিক অ্যানালাইসিস। যদি ডাটাটা নর্মালিটিতে পাস করে তাহলে আমরা এটা করি। আর যদি পাস না করে তাহলে আমাদের নন প্যারামেট্রিক অ্যানালাইসিসে চলে যেতে হয়। নন প্যারামেট্রিক কোনগুলা, নাম শুনছেন কিনা জানি না, ক্রুস্কাল ওয়ালিস নাম শুনছেন, তারপরে কাই স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, এগুলা। পেপারে দেখেছিলাম কাইসমারটা বেশি শোনা হয়েছে। কাই স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের। তারপরে নর্মালি প্যারামেট্রিক অ্যানালাইসিস, রিগ্রেশন, কোরিলেশন, এগুলোর নাম তো শুনছেন, রাইট? হ্যাঁ তারপর হ্যাঁ, এগুলো জানি। পেয়ার স্যাম্পল টি টেস্ট, পিয়ারসন। পিয়ারসন, হুম হুম। পিয়ারসন কাই স্কোয়ারও আছে, আবার পিয়ারসন কোরিলেশনও আছে। তো পিয়ারসন কোরিলেশন বেসিক্যালি ওই, আচ্ছা এটা যখন আসবে তখন বলবো না। তারপরে যেটা বলি, টার্মগুলো জানি।
হ্যাঁ, টার্ম গুলা জানি কিন্তু বিস্তারিত কাজ করা হয়নি, এই তো সেটাই তো হ্যাঁ। করবো এখানে। আচ্ছা, যেটা বলতেছিলাম আমাদের হচ্ছে মিসিং ডাটা আছে। এখন আমরা মিন ভ্যালু কত পেয়ে গেলাম, 27.24 স্বাভাবিকভাবেই। তাহলে আমরা বলতে পারি যে অন অ্যাভারেজ এজ হচ্ছে কত, 27, 27 বছর বয়স। তাহলে আমরা যেটা যে যে মিসিং ডাটা আছে, যদি আমাদের বলা হয় যে আমাদের সুযোগ থাকে যে এই ডাটাগুলা ডিরেক্টলি যেখান থেকে ইনপুট হয়েছে সেখান থেকে যদি মিসিং থাকে, সেখান থেকে যদি ভ্যালুগুলা চেক করার সুযোগ থাকে আবার, তাহলে আমরা রিপিট ওইখানে গিয়ে, অথবা যেখান থেকে আমরা যদি গুগল ফর্ম থেকে ডাটাগুলা নেই, সেখানে যদি রিপিট আনসার দেওয়ার সুযোগ থাকে, তাহলে হয়তো আমরা ওগুলো ওইভাবে কালেক্ট করি। অথবা আমরা অনেক সময় ডাটা কালেকশন গুলা ম্যানুয়ালি করি। যেমন বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে কিছু পারফেক্ট রিসার্চ করার জন্য ম্যানুয়াল রিসার্চ গুলা করা হয়, ম্যানুয়াল, আই মিন হ্যান্ড রিটেন কোশ্চেনার তৈরি করে দেন ওগুলোর উপর আনসার করা হয়, আই মিন ডাটা কালেকশন করা হয়। ওগুলার ক্ষেত্রে যখন ওগুলা যখন আবার এসপিএসএস এ অথবা এক্সেলে দেখে দেখে বা দেখে দেখে ফিল আপ করে, তখন এই ধরনের বিভিন্ন ধরনের ইরর তৈরি হয় বেশি। আর আরেকটা মেথড হচ্ছে নর্মালি আমরা সার্ভে কোশ্চেনিয়ার তৈরি করে গুগলে ছেড়ে দিই, অথবা ওই যে অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে যেগুলো কালেক্ট করি, সেগুলোতে নর্মালি ভুল হওয়ার চান্সটা একটু কম থাকে, যেহেতু ওগুলা অটোমেটিক্যালি চলে আসে। তো এখন যেটা বলতেছিলাম, যেহেতু আমাদের এই ব্ল্যাঙ্কগুলাতে আমাদের ফিল আপ করতে হবে, তো সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই অন অ্যাভারেজ যে ভ্যালুটা আছে সেগুলো বসাই দিতে পারি। ঠিক আছে, কিন্তু এইভাবে দেখে তো বোঝার উপায় নাই আমাদের অ্যাভারেজটা কত ছিল। এই জন্য আমরা হচ্ছে আগে অ্যাভারেজ গুলো বের করে, স্ট্যাটিস্টিক্সটা বের করে আমরা দেখে নিলাম যে কি অবস্থা। এখন আমি 27, 28 এরকম ভ্যালু বসাই দিতে পারি এই মিসিং গুলাতে। ঠিক আছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? অথবা 27 হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এগুলোতে ফিল আপ করে দিতে পারি এখন, যেটা আছে ওকে করে দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি, একটু আগে যেটা বলতেছিলাম যে এপি স্টাইল টেবিল আসলে কি রকম। আচ্ছা, এই টেবিলটা তো দেখলাম, রাইট? আর এই যে মিসিং ভ্যালু গুলা, আচ্ছা এখানে একটা ডিসপ্যারিটিস তৈরি হয়। ভ্যালিড পার্সেন্টেজ আর পার্সেন্টেজের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? না, না, এটা পারবো না। আচ্ছা, ভ্যালিড পার্সেন্টেজ আর পার্সেন্টেজের মধ্যে পার্থক্য একটা তৈরি হয়েছে এখানে হচ্ছে, নর্মাল পার্সেন্টেজ দেখেন সবগুলাকে কনসিডার করছে, অর্থাৎ মিসিং ভ্যালুটা সহ কনসিডার করছে, রাইট? দেখা যাচ্ছে হুম। নর্মাল পার্সেন্টেজটা যেটা আছে, যেটা যে 63.9, তারপরে কি 33.4 এরকম টাইপের ভ্যালু আছে, রাইট? হুম। এইখানের মধ্যে আমরা ভ্যালিড পার্সেন্টেজের মধ্যে যেটা দেখতেছি, ওই মিসিং ভ্যালু যেগুলো আছে সেটার যে পার্সেন্টেজটা আছে অথবা সেটার যে নাম্বারটা আছে, সেগুলোকে সে বাদ দিয়ে যেগুলো হওয়ার কথা ছিল ওগুলাকে কনসিডার করতেছে। আপনি কি দেখছেন, এটা খেয়াল করছেন? আচ্ছা। দেখেন, এখানে আমাদের মধ্যে যেটা আছে, আমরা যেটা দেখতেছি, এই যে 11 আছে, 11টা মিসিং ডাটা ছিল প্রথমে, তো সেইটাকে সেই নাম্বারটাকে বাদ দেওয়ার পর আমরা টোটাল তখন হচ্ছে 393। এখন এইটার উপর বেস করে সে পার্সেন্টেজ গুলো দেখাইছে, এটাকে 100% ধরে, 393টাকে হুম, হান্ড্রেড হুম, পার্সেন্ট ধরে দেন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পার্সেন্টেজ গুলোকে কনসিডার করতেছে। আমি কি বুঝছেন ব্যাপারটা? অর্থাৎ মিসিং ভ্যালু যেগুলো হুম, থাকবে, হুম, এখন মিসিং ভ্যালু আছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু আমরা আগে থেকেই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে দেখে নিছিলাম যে আমাদের এই ডাটার মধ্যে কোনো ধরনের মিসিং ডাটা আছে কিনা। কারণ আমরা আসলে ডিরেক্টলি অ্যানালাইসিসে চলে গেলাম, ব্যাপারটা কিন্তু এরকম না করে আমরা হচ্ছে আগে দেখতে হবে ডাটার কোয়ালিটির কি অবস্থা। সেটা হইতে পারে নিউমেরিক্যাল ডাটা, হতে পারে হুম, ক্যাটাগরিক্যাল ডাটা, বাট কোয়ালিটি চেক করতে হবে যে ডাটা কি আসলেই পারফেক্টলি আছে কিনা, হুম। এটা চেক করতে হবে। আচ্ছা। এবার আমরা একটু এপিএস স্টাইল এই ডাটাগুলোকে ডিরেক্টলি কপি করা যায়, দুইটা মেথডে কপি করা যায়। একটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে কপিতে ক্লিক করলাম, তারপরে আমাদের আমাদের যেহেতু রিপোর্টিং করতে হয়, তো সেক্ষেত্রে আমরা ধর ওয়ার্ড ফাইলটা ওপেন করে দেন হচ্ছে আমরা রিপোর্টিং করতে পারি।
নর্মালি আমরা কোন চ্যাপ্টারে এটা করি, যে কোনো একটা রিসার্চে অথবা থিসিসে নর্মাল হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারে করা হয় আর ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ডিসকাশন। এখন এটার আন্ডারে প্রথমে কি করতেছি আমরা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অথবা ডেমোগ্রাফিক অ্যানালাইসিস যেটা আমরা বলি আর কি। ডেমোগ্রাফিক কোনগুলো বলতে পারবেন? হ্যাঁ, এই তো এইজ, জেন্ডার, হ্যাঁ রিলিজিয়ন, এগুলা, এডুকেশন। হ্যাঁ এগুলাকে আমরা ডেমোগ্রাফিক বলি। তো ওগুলার ক্ষেত্রে নর্মালি আমরা হচ্ছে এই ধরনের টেবিল গুলা পাই। তো এখন এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমাদের কপি করে আনার পর এরকম আসে আর কি। হ্যাঁ, তারপর এটা আমরা টেনে বড় করে দিতে পারি। এইখানে এখনো কথা হচ্ছে এটাকে এপি স্টাইলে ফরম্যাটে আমাদের যদি মিসিং ভ্যালু না থাকতো তাহলে কিরকম হতো, আমরা একটু বাদ দিয়ে দিই জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে টেবিলটা কিরকম হয় আর কি। ধরেন এরকম একটা টেবিল আপনি পাইছেন, এখন কথা হচ্ছে এটাকে এই ফরম্যাটে না রেখে আমরা হচ্ছে এপি স্টাইল ফরম্যাটে রাখবো। কিভাবে করতে পারি, আমি প্রথমে হচ্ছে টোটালি ব্ল্যাঙ্ক করে দিব। ব্ল্যাঙ্ক বলতে আমাদের কোনো বর্ডার আমরা রাখবো না, বর্ডার গুলাকে ইজিলি ই করা যায় হচ্ছে এখান থেকে। আর এটা তো ওয়াইডে কাজ করলে হয়তো জানেন, নো বর্ডার। কোনো বর্ডার কি দেখা যাচ্ছে? হ্যালো, আমার স্ক্রিন কি দেখতে হুম, পাচ্ছেন হুম, আপনি? হুম। ওকে। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি, এখনো তো বর্ডার আছে। না না না, এটা বর্ডার না। আমি যখন প্রিন্ট করতে যাব, এই যে দেখেন, এখন এই ভিউতে ও দেখা আচ্ছা, যাচ্ছে, সরি, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি এখন। হুম, হুম। মানে এখানে দেখাইতেছে আমাকে বর্ডারের মতো, বাট এটা বর্ডার না। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি, বর্ডার আচ্ছা। না, হ্যাঁ। এখন কথা হচ্ছে এগুলো তো বর্ডার না, এখন আমাদের কি করতে হবে, এই যে আমাদের যেই হেডলাইন গুলো আছে, ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ, ভ্যালিড পার্সেন্টেজ আছে না, এইটাকে ধরে দেন হচ্ছে আমাদের ই করে ফেলতে হবে। এখানে গিয়ে উপরে টপ বর্ডার এবং বটম বর্ডার দিতে হবে এই দুইটার ক্ষেত্রে, স্বাভাবিকভাবে এগুলাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আর হচ্ছে নিচেরটাকে, নিচেরটাতে হ্যাঁ, টপ বর্ডার এবং বটম বর্ডার দিলেই হয়ে যাবে। এখন কথা হচ্ছে এটার ক্ষেত্রে কি করব, এখানে তো একটা ভ্যালিড লেখা আছে, এটার ক্ষেত্রে বটম বর্ডারটা দিয়ে দিব। এখন দেখেন দেখা যাচ্ছে কিনা, এই যে দেখেন দেখা যাচ্ছে। হ্যালো, হুম। এটা আমার স্ক্রিনটা কেমন, হ্যাঁ, হ্যাঁ, কতটুকু আল্লাহ জানি না। এই যে এখন একটু দেখেন, এটা হচ্ছে হ্যাঁ, একটা দেখা যাচ্ছে। এপি স্টাইলের টেবিলের মতো। হ্যাঁ, এখন কথা হচ্ছে শুধু কি এই টেবিল দিলেই হয় না, এগুলো তো আহ, লেখাটা লিখতে হবে। এখানে দেখা যাচ্ছে প্রায় 3 ভাগের 2 দুই ভাগই হচ্ছে মেলদের ডাটা নেওয়া হয়েছে, আর বাকি 1 অংশ হচ্ছে ফিমেলদের ডাটা। এখন কথা হচ্ছে এটার ইন্টারপ্রিটেশন আর একটু সুন্দর করে চাইলে আমরা নিজেরাও লিখতে পারি, যেগুলো যেহেতু আমরা রাইটিং করি, আমরা ইংলিশে যারা একটু এক্সপার্ট আছি তারা মোটামুটি লিখি, এগুলা ব্যাখ্যা লিখতে হয় আর কি। হ্যাঁ, সেটা নিজেরটাতেও কিন্তু আমাদের, আপনি যদি হুম, নিজের রিসার্চটা করেন সেখানেও দেখা যাবে বিভিন্ন ধরনের ডেমোগ্রাফিক ডাটা নিয়ে আপনার হয়তো ব্যাখ্যাগুলো লিখতে হবে, যে এই টেবিল গুলা এইভাবে এই এই হুম, জিনিসগুলোকে ইন্ডিকেট করতেছে, এত% এটা আছে, এত% এটা আছে, এরকম করে বিভিন্ন লেখা লিখতে হয়। আমি কতগুলা এক্সাম্পল হিসেবে, যেহেতু আজকে প্রথম ক্লাস হয়তো আজকে দিব না, কয়েকদিন পর এরকম হচ্ছে কিছু স্যাম্পল কাজ আপনাকে দিয়ে দিব। স্যাম্পল কাজ দেখলে আপনি আইডিয়া পাবেন যে অ্যাকচুয়াল কাজ মানে আই মিন অ্যানালাইসিস গুলো কিরকম হয়। এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে আপনার ডাটার উপর। হ্যাঁ, অ্যানালাইসিস কোনটা হবে না হবে এগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার ডাটা কি ধরনের আছে, কোন ধরনের ডাটা নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অথবা মডেলিং তো দেখছেন, রাইট? কনসেপচুয়াল হাইপোথিসিসের হাইপোথিসিস বিল্ড আপ করার জন্য যে আমরা মডেলটা ইউজ করি, এরকম দেখছেন কখনো মডেল? হ্যালো, কি মডেল মানে নাম কি? হ্যাঁ, হ্যাঁ, কনসেপচুয়াল হ্যাঁ, ফ্রেমওয়ার্ক মডেল বলতে পারি মানে আমরা। মডেল। হ্যাঁ, একটা মডেল তো তৈরি করতে হয়, এটা অপারেশনাল মডেল বলতে পারি, হ্যাঁ। অনেকে বলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলে। হুম, ওইখানের মধ্যে দেওয়া থাকে হচ্ছে আপনার হাইপোথিসিসটা কি, কোনটা কোনটার সাথে ইনফ্লুয়েন্স করবে, হ্যাঁ, কিভাবে কানেকশন থাকবে। হুম, তো ওই জিনিসগুলো একটা ফ্রেমের মাধ্যমে, একটা মডেলের মাধ্যমে দাঁড় করানো থাকে। হুম, তো বুঝতে পেরেছি, হ্যাঁ। ওগুলোর উপর বেস করেও দেখা যায় যে অ্যানালাইসিস দাঁড় করাইতে হয়, যে কোন ধরনের অ্যানালাইসিস আমরা করব সেটাতে। আচ্ছা, অনেকগুলা নাম আছে না, যে এরকম যে রিগ্রেশন নাম শুনছে তো, রাইট? রিগ্রেশনের মধ্যে কিন্তু অনেকগুলা হ্যাঁ। ক্যাটাগরি আছে। হ্যাঁ, যেমন হচ্ছে যদি বেসিক ক্যাটাগরি হুম, বলি, সিম্পল লিনিয়ার রিগ্রেশন, যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে।
তারপরে হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, যেখানে একটা মাল্টিপল। মানে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলেই সেটাকে আমরা বলতেছি হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে। তারপরে হুম আমরা যেটা ইউজ হুম। করি, লজিস্টিক রিগ্রেশন, নাম শুনছেন কিনা জানি না, লজিস্টিক রিগ্রেশন এরকম টাইপের নাম হ্যাঁ থাকতে হ্যাঁ পারে। শুনেছি। ঠিক আছে। তারপরে হায়ারার্কি হায়ারার্কিক্যাল মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, যেটা বেসিক্যালি আচ্ছা, এটা হচ্ছে দেখা যায় যে অনেক সময় ইউজ করতে হয়। ম্যাক্সিমাম টাইম আমরা হচ্ছে সিম্পল আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকি আর কি। তারপরেও যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ক্যাটাগরি টাইপের হয়, যেমন ইয়েস নো টাইপের যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তখন আমাদের লজিস্টিক রিগ্রেশনে চলে হুম। যেতে হয়। হ্যাঁ। অথবা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি দুইয়ের অধিক ক্যাটাগরি থাকে, তখন দেখা যায় যে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন, এই টাইপের লজিস্টিক রিগ্রেশনে চলে যেতে হয়।